আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ফেসবুক লাইভে। এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান যে পদটি সার্কুলার কিছুদিন আগে হয়েছিল, সেটির পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পদের। তো আজকে সকালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যে পরীক্ষাটি আজকে সকালে অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষার আজকে প্রশ্ন সমাধান হবে। অর্থাৎ এই পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এবং এই প্রশ্নগুলো ওই যে সামনে যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে আসার মতো আর কি। যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো হয়তো আপনাদের সামনে আসতে পারে। তো আজকে আমরা এই প্রশ্নগুলাই আমরা সমাধান করব। আর পাশাপাশি যে অন্যান্য যে পদগুলোর যেগুলো আছে, যেমন মাদ্রাসা যেগুলো প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট এবং যেটা আছে প্রধান শিক্ষক এবং কলেজ পর্যায়ে প্রধান শিক্ষক, সেগুলো পরীক্ষা তো বর্তমানে চলমান আছে, মানে আজকে দিনে কয়েকটা শিফটে পরীক্ষা হচ্ছে। তো আমরা আজকে সকালে শিফটে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটাই আমরা সমাধান করব। তো আজকে যে প্রশ্নটি হয়েছে, এই প্রশ্নটি কিন্তু অনেক কিছু আমাদের বার্তা নিয়ে আসলো। সেই বার্তাটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু যথাসময়ে অনুষ্ঠিত হলো, তার মানে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কিন্তু যথাসময়ে হবে এবং সেটার পরীক্ষাও কিন্তু হবে আর কি। তো এখানে দেখা যাক যে প্রথম দিকে যে প্রশ্নটি আছে, আমরা যদি সরাসরি প্রশ্নের সমাধানের দিকে চলে যাই, তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল যে কার্সারের বাম দিক থেকে লেখা মোছার জন্য কোন ধরনের কি ব্যবহার করতে হবে। আচ্ছা, যারা এখানে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই, এটা আপনাদের সবার জন্য কিন্তু প্রয়োজন, এটা সবার জন্যই প্রয়োজন, বিশেষ করে যারা ভবিষ্যতে নিবন্ধনের টিচার হবেন বা যারা নিবন্ধনের টিচার এখন আছেন, শিক্ষক হিসেবে আছেন, তারাও হয়তো ভবিষ্যতে প্রধান শিক্ষক পদে মানে পরীক্ষা দিবেন। তো তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দরকার আর কি, প্রচুর প্রয়োজন। এবং যারা বর্তমানে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য তো বেশি করে দরকার। তো দেখা যাক যে কার্সারের বাম দিক থেকে লেখা মোছার জন্য কোন কি ব্যবহার করতে হবে, তাই না? তো এখানে কয়েকটা কি দেওয়া আছে। তো আমরা জানি যে ব্যাক স্পেস, এই ব্যাক স্পেস চাপলেই বাম দিকের যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে মোছার জন্য ব্যাক স্পেস চাপলেই কিন্তু হয়ে যায়। তো আমি মোটামুটি শুধু উত্তরগুলো করব, যেহেতু অল্প সময়ের ভিতর 80টা প্রশ্নের উত্তর আমাকে করতে হবে। 2 নাম্বার যেটি আছে যে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি ডিলিট করে ফেলেন, তাহলে কিভাবে উক্ত ডকুমেন্টসটা ফিরিয়ে আনা সম্ভব। তো কিভাবে, যদি ভুলবশত কোনো ডকুমেন্টস যদি ডিলিট হয়ে যায় তাহলে এটাকে ফিরিয়ে আনবে কিভাবে। আমরা জানি যে কম্পিউটার কোনো কিছু ডিলিট হয়ে গেলে সেটা আমরা কি করি, রিসাইকেল বিন থেকে আবার সেটাকে আমরা রিস্টোর করতে পারি। যে কোনো কিছু, যে কোনো ডকুমেন্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে রিসাইকেল বিনে গিয়ে আমরা সেটাকে আবার রিস্টোর করতে পারি। ঠিক আছে, তাহলে 2 এর উত্তর হবে কি, গ নাম্বার উত্তর হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে ডিজিটাল নথি নম্বরের ক্ষেত্রে কোন মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয় যদি বিলুপ্ত হয় তাহলে কোড নম্বর সংশোধন করে। দেখেন, ডিজিটাল নথি নম্বরের ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় যদি বিলুপ্ত হলে কোড নম্বর সংশোধন করে। কোন মন্ত্রণালয় কোড নম্বর সংশোধন করে? যে কোনো মন্ত্রণালয় যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কোড নম্বর সংশোধন করে কে? সমস্ত মন্ত্রণালয় কোড নম্বর সংশোধন করে হচ্ছে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়। মনে রাখবেন, জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জ্ঞানগুলো কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখা যাক, এরপর আপনারা কিন্তু উত্তর করবেন, এখানে যারা যুক্ত আছেন আপনারাও কিন্তু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখেন, একটি পিএনজি ফরম্যাটের ছবি জেপিইজি ফরম্যাটে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে একটা সফটওয়্যার ব্যবহার করা যাবে। কোন সফটওয়্যারটা সাধারণত ব্যবহার করা যেতে পারে আর কি, কোন সফটওয়্যার? আমরা জানি যে এখানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট। তো এখানে বিশেষ করে দেখেন যে এমএস পেইন্ট যেটা আছে, এই এমএস পেইন্ট যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের মাধ্যমে পিএনজি ছবিকে জেপিইজি ফরম্যাটে সহজেই কি করা যাবে, কনভার্ট করা যাবে। আচ্ছা, যারা এখানে যুক্ত আছেন অবশ্যই শেয়ার দিবেন, কারণ সবাই এর মাধ্যমে উপকৃত হবে। আর পাশাপাশি আপনারা যারা এখানে যুক্ত আছেন আপনারাও প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবেন, যার কারণে যাতে করে আপনারাও যে অজানা প্রশ্নগুলো আছে এই অজানা প্রশ্নগুলো কিন্তু উত্তর পেয়ে যাবেন আপনারা। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে, এমএস এক্সেলের বিকল্প হিসাবে গুগলের কোন সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে। দেখেন, আপনি এমএস এক্সেলের বিকল্প হিসাবে, এমএস এক্সেলের সাধারণত হিসাব নিকাশের কাজ বা অফিসিয়াল কাজগুলো করানো হয়, তো এটার বিকল্প হিসাবে আপনি আরেকটা কিন্তু সফটওয়্যার বা আরেকটা প্রোগ্রাম আপনি ব্যবহার করতে পারবেন। সেই প্রোগ্রামটার নাম কি? সেটি হচ্ছে মূলত দেখেন যে গুগল ক্লাসরুম, এটিও হবে না, গুগল ডক্স হবে না, গুগল ফর্মস হবে না, এটা হচ্ছে গুগল শিট। আপনারা জানেন যে গুগল শিট কিন্তু এমএস এক্সেলের বিকল্প সফটওয়্যার বা বিকল্প পদ্ধতি কিন্তু হিসাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে, বিকল্প উপকরণ হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। এখানে অনেকেই যুক্ত আছেন, কমেন্টস করতেছেন। হ্যাঁ, সবাই কমেন্টস করবেন, উত্তর করার চেষ্টা করবেন, কারণ এই কম্পিউটার বা এই যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো কিন্তু সামনে যে এনটিআরসি যে পরীক্ষা হবে এখান থেকে বেশ কিছু টপিকের প্রশ্ন আপনাদের রিপিট হতে পারে। ঠিক আছে, আর একটা কথা বলি যে যেহেতু যথাসময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল বা আজকেও তো হচ্ছে, তারও তো 2-3 পর্যায়ে পরীক্ষা আজকে হচ্ছে, এটা সকালে যে পরীক্ষাটি হয়েছিল। তো এর মাধ্যমে একটা নিউজ মানে আমরা বলতেই পারি যে আপনাদের
পরীক্ষাগুলো অর্থাৎ এনটিআরসি এখন নড়েচড়ে বসেছে, এখন যথাসময়ে কিন্তু পরীক্ষাগুলো হবে। তো সামনে যারা এনটিআরসি পরীক্ষা দিবেন, বিশেষ করে শিক্ষকের পরীক্ষা দিবেন 19তম শিক্ষক নিবন্ধনে, তাদের জন্য কিন্তু এটা একটা বার্তা যে যথাসময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তার একটা কিন্তু বার্তা এটা একটা। এবার খেয়াল করে দেখেন, এবং দ্রুততম সময়ের ভিতর যে পরীক্ষা হবে, কারণ এনটিআরসি ইতিহাসে এত দ্রুততম সময়ের ভিতর পরীক্ষা কিন্তু হয় নাই, যেটা আবার এই প্রধান শিক্ষকের পরীক্ষাটি হলো। তার মানে সামনের পরীক্ষাগুলো খুব দ্রুততম সময়ের ভিতরেই আশা করা হয়ে যাবে। এবার দেখেন ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি। আমরা যে ইমেইল ব্যবহার করি সে ইমেইলে দেখা যায় যে সিসি ব্যবহার করা হয়। এই সিসি এর পূর্ণরূপ কি? এই সিসি এর পূর্ণরূপ হচ্ছে কি কার্বন কপি। এই সিসি এর পূর্ণরূপ কি হবে বলেন দেখি, উত্তর করেন। কার্বন কপি। এই কার্বন কপিকে কি বলা হয়? সিসি বলা হয়, তাই না? এরপর যদি আমরা দেখি ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় সেগুলোকে কি বলে বলেন তো দেখি। ইন্টারনেটকে কেন্দ্র করে যে সমস্ত কম্পিউটার ক্রাইম, যে কম্পিউটার কেন্দ্রিক যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হয় সেগুলোকে একসাথে কি বলা, বা সেগুলোকে কি বলে? এটা কি ই ক্রাইম বলা হয়, নাকি পুলিশ ক্রাইম, নাকি ইন্টারনেট ক্রাইম, নাকি সাইবার ক্রাইম? এটাও একটা বুদ্ধিমত্তার একটা খেলা, তাই না? এটা হচ্ছে কি, সাধারণত ইন্টারনেটকে কেন্দ্র করে কম্পিউটার ভিত্তিক যত ধরনের অপরাধ আছে সেই অপরাধগুলোকে কি বলা হয়? সাইবার ক্রাইম বলা হয়। আর একটা কথা বলি, আজকে যারা প্রধান শিক্ষকের পরীক্ষা দিয়েছেন বিদ্যাবাড়িতে অনেকেই যুক্ত ছিলেন, অনেক যুক্ত ছিলেন। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের যে এনটিআরসি ডাইজেস্ট প্লাস যে বইটি আছে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। এটা অবশ্যই আমরা বিদ্যাবাড়ি পেজে আমরা দিয়ে দিব এবং লাইভের মাধ্যমে হয়তো আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের এনটিআরসি যে ডাইজেস্ট প্লাস বইটা যে কত চমৎকার বই, এবং এখান থেকে যত প্রশ্ন আপনারা দেখতে পারতেছেন, এখান থেকে মোটামুটি একদম মানে বলা যায় যে শতভাগ প্রশ্ন, প্রায় শতভাগ প্রশ্ন কিন্তু এখান থেকে কমন এসেছে। এটা আমরা জোর গলায় বলতেই পারি এবং এর প্রমাণ কিন্তু আপনাদের দেয়া হবে। বিশেষ করে যারা আমাদের বই সংগ্রহ করেছেন, এনটিআরসি প্রধান শিক্ষকের বই যারা সংগ্রহ করেছিলেন ডাইজেস্ট প্লাস বইটি, তারা এটা অবশ্যই তারা এটা বলতে পারবেন এবং তারা অবশ্যই আমাদের লাইভটা যদি দেখে থাকেন এবং আপনারা অবশ্যই যারা যদি কেউ এখানে যুক্ত থাকেন আপনারা একটু কমেন্টস করবেন। আমাদের এই বই থেকে প্রায় শতভাগই কমন ছিল এবং চমৎকার একটা বই। এই জন্য 19তম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন ওই একটা বই কিন্তু যথেষ্ট। এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস বইটা যারা সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবেন 19তম নিবন্ধন, তাদের ক্ষেত্রে ওই একটা বইই যথেষ্ট, এনটিআরসি ডাইজেস্ট প্লাস। আর কোনো বই যদি নাও পড়েন কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রধান শিক্ষক এবার বাজিমাত করে দিয়েছে। আমাদের প্রধান শিক্ষক ডাইজেস্ট প্লাস বইটা এবার বাজিমাত করে দিয়েছে, ঠিক আছে? এই প্রমাণাদি আপনাদেরকে দেয়া হবে ইনশাল্লাহ। এবার দেখেন, কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য নয়। এই যে তথ্য অধিকার যে আইনটা আছে এটা প্রযোজ্য নয় কোন সংস্থার ক্ষেত্রে? এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান, শিল্পকলা, নাকি শিক্ষা, নাকি গোয়েন্দা? গোয়েন্দা সংস্থার জন্য এটা কি নয়? প্রযোজ্য নয়। গোয়েন্দা সংস্থার জন্য এটি প্রযোজ্য নয়। কোনটা? এই 2009 সালে যে তথ্য অধিকার আইন আছে এটা গোয়েন্দা সংস্থার জন্য প্রযোজ্য নয়, কারণ গোয়েন্দা সংস্থার জন্য যদি প্রযোজ্য হয় তাহলে গোয়েন্দা সংস্থা কাজ করবে কিভাবে, তাই না? এরপর দেখেন পরবর্তী যে প্রশ্ন আছে আপনারা উত্তর করার চেষ্টা করেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাস ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটা সুবিধাজনক? দেখেন, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদানের ক্ষেত্রে তাদেরকে একটা গ্রাফ ব্যবহার করতে হবে, যে গ্রাফ ব্যবহার করে তারা দ্রুত গতিতে ফলাফল দিতে পারবে। সেটা কোন সফটওয়্যারের মাধ্যমে বা কোন পদ্ধতিতে? এটাকে লাইন চার্ট, নাকি বার চার্ট, বক্স চার্ট, নাকি পাই চার্ট? আমরা জানি যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে পাই চার্ট, গ নাম্বার যে অপশন। পাই চার্টের মাধ্যমে বার্ষিক ফলাফলগুলো খুব সহজেই এবং দ্রুত গতিতে কি করা যায়? দেওয়া যায়। আপনারা যারা যুক্ত আছেন আপনারা উত্তর করার চেষ্টা করবেন, এগুলো আপনাদেরও কাজে লাগবে। বিশেষ করে যে কম্পিউটার সংক্রান্ত বা আইসিটি সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আপনাদেরও কাজে লাগবে সামনে নিবন্ধন পরীক্ষায়। এলএমএস এর পূর্ণরূপ কি? এলএমএস এর পূর্ণরূপ কি? ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট সিস্টেম, নাকি ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট সার্ভিস, নাকি লোকাল ম্যানেজমেন্ট সিস্টেম, নাকি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম? আমরা জানি এই যে এলএমএস এর পূর্ণরূপ হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। কি হবে? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এলএমএস। এইগুলোর পূর্ণরূপ কিন্তু আপনাদের আসতে পারে, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই আসতে পারে। এরপর দেখি গণিত থেকে বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা ধারাবাহিকতা রক্ষা করতেছি। সেটা হচ্ছে যে কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত? লঘিষ্ঠ আকারে প্রকাশিত মানে কি লব এবং হরকে কি করা যায়? ভাঙানো যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যেমন এখানে যদি আমরা ভাগ করি তাহলে কি কি পাওয়া যায় বলেন তো দেখি, এটাকে ভাগ করা যায় কিনা বলেন দেখি। হ্যাঁ, আমরা যদি এটাকে 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 7 11 কত হয়? 77 হয়, তাই না? 7 11 আমরা যদি 7 দিয়ে ভাগ করি 7 11 77 হয়। আবার এটাকে যদি আমরা 7 দিয়ে অথবা 11 দিয়ে যদি ভাগ করি তাহলে কি? 11 দিয়ে যদি ভাগ করি 77কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 7 11 77। 11 দিয়ে এটাকে ভাগ করলে 11কে 11, আবার কত হচ্ছে? আর কত থাকতে? 3 থাকতে। 14 থেকে 11 গেলে 3, 33, 3 11 33। দেখেন এটা কিন্তু ভাগ করা যায়। আবার এটা কিন্তু ইজিলি ভাগ করা যাচ্ছে। দেখেন এটাকে কত দিয়ে? 17 17 কত হয়? 289। আর হচ্ছে কত? আবার 17 দিয়ে ভাগ করলে কত হয়? 6 17 102। এবার এটাকেও কিন্তু ভাগ করা, 343কে 1001কেও কিন্তু ভাগ করা যায়। কিন্তু
এই 113 এবং 355 এটার কোনো উৎপাদক নাই, একমাত্র এক ছাড়া, মানে এক দিয়ে, শুধু এক দিয়ে 113কে ভাগ করা যায়, 355কে এক দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাই হবে সঠিক উত্তর, এটাই হবে কি সঠিক উত্তর। এরপর দেখা যাক, আপনারা উত্তরগুলো করার চেষ্টা করবেন। এরপর দেখেন যে 11টি সংখ্যার গড় 60, প্রথম 5টি সংখ্যার গড় 58 এবং শেষ 5টি সংখ্যার গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? খুবই সহজ প্রশ্ন, এগুলো তো আপনাদের নিবন্ধনেই কিন্তু আসে, অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, তাই না? তো 11টা সংখ্যার গড় কত? 660, মানে 60, তাহলে 60 6 11 কত হয়? 66, 660 হচ্ছে। প্রথম 5টির গড় হলো 58, তাহলে 5 দিয়ে এখানে গুণ দেন, 5 5 25, 250, 5 8 40, 200 কত হয়? 90 হয়ে যাচ্ছে। আবার এখানে শেষ 5টির গড় কত হচ্ছে? 56, তাহলে 5 দিয়ে গুণ দেন, 5 5 25, 250, 5 6 30, 50 আর 30 কত হয়? 280। এবার এই দুইটা যোগ করে দেন, তাই না? তাহলে কত হচ্ছে? 290 আর 280 যোগ করলে কত হয়? 0 8 9 17 7, 2 2 4 1 5, 570। এবার আপনি এখান থেকে বিয়োগ করেন 570, তাহলে কত হচ্ছে? 0 16 থেকে 7 গেলে 9, এই তো 90। তাহলে সঠিক উত্তর কি হবে? 90 হবে। খুব দ্রুত কিন্তু অঙ্কগুলো করা যায় এবং অত্যন্ত সহজ, এবং আপনাদের নিবন্ধনে কিন্তু এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসবে, এই টাইপের ম্যাথ সাধারণত নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু আসে। এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্ন, তো অবশ্যই শেয়ার দিবেন, এতে করে সবাই উপকৃত হবে। যারা সামনে নিবন্ধনের পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে আসার মতো, কমন আসার মতো প্রশ্ন আছে, বিশেষ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে টপিকগুলো আছে এগুলো থেকে আর কি। এরপর দেখেন পরবর্তী আইসিটি যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে, সেটা হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। এরপরে যে প্রশ্নটি আছে সেটি দেখেন যে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে? সমপরিমাণ মানে এই 720 টাকা। তাহলে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে কত দিনে? 3 দিনে করে। তাহলে 9 জন শ্রমিক কত দিনে এই 720 টাকা আয় করবে? তাহলে আমরা খুব সহজে কিন্তু করতে পারি যে 12 জন শ্রমিক করে কত দিনে? 3 দিনে করে, তাই না? তাহলে সুতরাং একজন শ্রমিক কত দিনে করবে? একজন শ্রমিকের ক্ষেত্রে সময়টা বেশি লাগবে না? বেশি লাগবে। তাহলে 3 গুণ কত? 12। তাহলে সুতরাং 9 জন শ্রমিক ওই সমপরিমাণ টাকা, যেহেতু সমপরিমাণ টাকা তাই টাকাটা লেখা হয়নি। তাহলে 9 জন শ্রমিক করবে কত দিনে? তো 9 জন শ্রমিকের ক্ষেত্রে সময়টা কি লাগবে? একটু কম লাগবে। তাহলে এখানে দেখেন 9 দিয়ে করেন, এই যে 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 3, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে কত দিন হচ্ছে? 4 দিন হয়ে যাচ্ছে। খুবই সহজ, কিন্তু এই ম্যাথগুলো কিন্তু অত্যন্ত সহজ, তাই না? এবং এই ম্যাথগুলো কিন্তু আমাদের এনটিআরসি প্রধান শিক্ষক যে ডাইজেস্ট প্লাস যে বইটি আছে এই বই থেকে একদম হুবহু কিন্তু এসেছে, এবং প্রত্যেকটা প্রশ্নই দেখবেন যে আমাদের এনটিএসসি ডাইজেস্ট প্লাস বইটি আছে, বিশেষ করে যেটা প্রধান শিক্ষকের জন্য, ঠিক আছে? এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্নটি আছে, রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে আবার 2 মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটছেন? এটা একটা মানে এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির একটা প্রশ্ন, যে রহিম উত্তর দিকে 10 মাইল হাঁটে, তো ধরলাম এটা হলো উত্তর দিক আর এটা হলো কোন দিক? দক্ষিণ দিক। তো সে এই যে এই জায়গা থেকে সে উত্তর দিকে কয় মাইল হাঁটলো? 10 মাইল হাঁটলো। আচ্ছা, এবার সে ডান দিকে ঘুরলো, তো আমি উত্তর দিকে যাচ্ছি, তাহলে আমার ডান দিক কোনটা? এই পাশটা না? তো সে ডান দিকে কি ঘুরলো? 5 কিলোমিটার সে ঘুরলো, 5 মাইল সে হাঁটলো। হাঁটার পর তাহলে তার এখন কি মুখটা কোন দিক হয়েছে? এই দিক হয়েছে। আচ্ছা, এবার সে ডান দিকে ঘুরলো, তাহলে হাত এইটা হলো ডান হাত, এটা বাম হাত। আমি যখন এই পাশে থাকবো তখন ডান পাশ কোনটা? এটা ডান পাশ না? এটা ডান পাশ। 2 কিলোমিটার হাঁটলো। এখন বলছে তিনি কোন দিকে হাঁটছেন, তাহলে দেখেন উত্তর দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরলো, আবার ডান দিকে ঘুরলো, তার মানে তিনি দক্ষিণ দিকে হাঁটতেছেন। তাহলে উত্তর কি হবে? দক্ষিণ দিকে। এই প্রশ্নগুলো কিন্তু যারা প্রতিনিয়ত পড়াশোনা করেন, যারা বিশেষ করে এই পড়াশোনা করেন যে কোনো চাকরির জন্য, তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু অত্যন্ত সহজ, খুব একটা কঠিন না, তাই না? আপনারা যারা এখানে আছেন আপনারা উত্তর করার চেষ্টা করবেন। এরপর দেখা যাক, এরপর দেখেন বেশ কিছু প্রশ্ন আছে, এটাও মেন্টাল এবিলিটি টাইপের একটু প্রশ্ন, মানসিক দক্ষতার প্রশ্ন। সেটা হচ্ছে চলন এবং চালিত। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে চলন আর একটা হলো কি চালিত, মানে একটা বিশেষ্য পদ একটা বিশেষণ পদ ঢুকিয়ে দিয়েছে এখানে। তাহলে চলন আর একটা হলো কি চালিত, তাই না? তাহলে চরিত্র কি হবে? তাহলে চরিত্র কি চারিত্র হবে না? চারিত্র তো হবেই না। চরিত্র 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 এটাও হবে না, চরিত্রবান হবে না, এটা কি হবে? চারিত্রিক হবে। কি হবে? চারিত্রিক। ইক প্রত্যয় যুক্ত করে কি করা হয়? বিশেষ্য পদ করা হয়। চরিত্র শব্দটা হলো বিশেষণ, এটার বিশেষ্য পদ কি? চারিত্রিক। ইক, তা, রেফ, জফলা এইগুলোর মাধ্যমে বিশেষ্য পদ করা যায়, ঠিক আছে? তাহলে ইক প্রত্যয়, তাহলে এটা কি হবে? চারিত্রিক হবে। এবার দেখেন আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছিল? আসাদ গেট একটু উত্তর করবেন দেখি, এটা তো পারার কথা, এবং এগুলো কিন্তু সামনে নিবন্ধন পরীক্ষা কিন্তু আসতে পারে এই প্রশ্নগুলো। তো আসাদ গেট কোন স্মৃতি রক্ষার জন্য তৈরি করা হয়েছে বলেন দেখি? এটা আমরা জানি যে 1969 সালে কি গণ অভ্যুত্থান যে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই আসাদ গেট, শহীদ আসাদের জন্য কি করা হয়েছিল? আসাদ গেট নির্মাণ করা হয়েছে। এরপর দেখেন এই যে এই প্রশ্নটা কিন্তু সামনে নিবন্ধনে আসবে, দেখবেন আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়? দেখেন
স্মৃতি রক্ষার জন্য কোনটাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে, কোনটাকে, কোন প্রতিষ্ঠানকে, সেটা আমরা জানি যে গণভবন। এই গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে, তাই না? এটা তো একদম বহুল আলোচিত একটা টপিক, তাই না? এই টপিক যদি, এটা তো ভুল হওয়ার কথা না। কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত, আন্তর্জাতিক আদালত যেটা আছে, হ্যাঁ তাই না, এই আন্তর্জাতিক আদালতটা কোন চুক্তির মাধ্যমে? এটা কি রোম চুক্তি নাকি কিয়োটো চুক্তি, টোকিও চুক্তি নাকি প্যারিস চুক্তি? আমরা জানি যে রোম শান্তি চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আদালত কি হয়েছিল, গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তো আমরা সবাই জানি, তাই না? রোম চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? রোম চুক্তির মাধ্যমেই। আমি শুধু উত্তরগুলো বেশি ব্যাখ্যা করব না, কারণ অনেকগুলো প্রশ্ন তো, এই জন্য আর কি। এবার দেখেন সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জানি যে সার্ক যে 1985 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল, এরপর প্রথম সম্মেলন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বলেন, কোন জায়গায়? ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দেখেন ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্যটা কোনটা? এই যে ভারত এবং চীনের মধ্যে একটা রাজ্য আছে, ভারতের একটা রাজ্য আছে, যে রাজ্যটা ভারত এবং চীনের মধ্যে কি সবসময় বিরোধপূর্ণ একটা অবস্থা তৈরি করে, বা সবসময় তাদের মধ্যে কি থাকে, একটা বিরোধিতার সম্পর্ক থাকে, বা প্রতিকূল একটা পরিস্থিতি সবসময় বিরাজ করে। সেই প্রদেশটার নাম কি বা রাজ্যটার নাম কি? আমরা জানি সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশটা, এটা ভারত এবং চীনের মধ্যে সবসময় কি, এটা একটা দ্বন্দ্বের একটা অন্যতম কি একটা কারণ। এরপর দেখা যাক, এরপর যদি আমরা দেখি পরবর্তীতে, সেটি হচ্ছে যে কোনো শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষকে, খেয়াল করে দেখেন, এটা কিন্তু বুঝতে হবে যে কোনো শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কোনটি। এই যে টপিকগুলো যারা এখানে যুক্ত আছেন আপনাদেরও কিন্তু জানা দরকার। কেন জানা দরকার বলেন তো দেখি? জানা এই জন্যই দরকার যে আপনারা যারা নিবন্ধনের শিক্ষক হবেন ভবিষ্যতে, আপনারাও কিন্তু প্রধান শিক্ষক পদে কিন্তু পরীক্ষা দিবেন, সহকারী প্রধান পদে কিন্তু পরীক্ষা দিবেন, তখন কিন্তু এই টপিকগুলো আপনাদের লাগবে। এইগুলো, এই নীতিমালাগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। তার মানে আগে থেকে একটু জানার চেষ্টা করলেন বা জানলেন। সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়, মাউসি নাকি বোর্ডের আপিল নাকি আরবিট্রেশন কমিটি নাকি ম্যানেজিং কমিটি? এই ম্যানেজিং কমিটি একজন শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত হইবে কিনা এটা অনুমোদন করে তারা। এরপর সেটা কোথায় যায়? মন্ত্রণালয় যায়। বুঝতে পেরেছেন? এরপর কোথায় যায়? মন্ত্রণালয় যায়। এরপর দেখেন পরবর্তীতে, মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলে তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? খেয়াল করে দেখেন, মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে যদি থাকেন, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার কি চাকরি থেকে বরখাস্ত করবে? সে কি বেতন ভাতা স্থগিত হবে, নাকি বাধ্যতামূলক অবসর, নাকি সাময়িক বরখাস্ত, নাকি চূড়ান্ত বরখাস্ত? তাকে সাময়িক বরখাস্ত করা হবে। তাকে কি করা হবে? সাময়িক বরখাস্ত করা হবে। এই নীতিমালাগুলো কিন্তু আপনাদেরও জানা দরকার, ঠিক আছে? আপনাদেরও জানা দরকার, যারা ভবিষ্যতে এনটিআরসি টিচার হবেন বা যারা হয়েছেন তাদেরও জানা দরকার, কারণ আপনারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন। এরপর দেখা যাক পরবর্তীতে, এরপর যদি দেখি, এরপর দেখা যাক এরপরে প্রশ্নটি কি আছে, সেটি হলো প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সর্বোচ্চ কতদিন হতে পারে? খেয়াল করে দেখেন, অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কতদিন হইতে পারে? দেখেন, প্রতিষ্ঠান প্রধানের অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কতদিন? অ্যাডহক কমিটি এটা সর্বোচ্চ কতদিন হতে পারে? একটু উত্তর করবেন দেখি, অ্যাডহক কমিটির মেয়াদ কতদিন হইতে পারে? বলেন দেখি, একটু উত্তর করেন। অ্যাডহক কমিটির মেয়াদ কতদিন হতে পারে? আমরা জানি যে অ্যাডহক কমিটি, কারণ অ্যাডহক কমিটি সাধারণত 6 মাসে বেশি হয় না। এটা কয় মাস হবে? 6 মাস হবে। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে, সম্প্রতি একটি প্রতিষ্ঠানে 1 বিঘা জমি বেদখল হয়ে গেছে। 1 বিঘা জমি কি হয়ে গেছে? বেদখল হয়ে গেলে প্রতিষ্ঠান প্রধান হিসাবে নিচের কোনটিকে আপনি করণীয় বলে বিবেচনা করবেন? আপনি কি ভূমি মন্ত্রণালয়কে জানাবেন, নাকি জেলা প্রশাসনকে জানাবেন, নাকি নিকটস্থ থানায় মামলা করবেন, নাকি অধিক্ষেত্র অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে মামলা করবেন? অবশ্যই প্রধান শিক্ষক হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে নিকটস্থ থানায় কি করা? মামলা দায়ের করা। আগে আপনাকে নিকটস্থ থানায় কি করতে হবে? মামলা দায়ের করতে হবে, তারপর আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিক আছে? এরপর যদি দেখি, একজন এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিম্নের কোন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন? একজন এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রধান কোন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন? তিনি কি রাজনৈতিক দলে পদ গ্রহণ করতে পারবেন কিনা, ট্রেড লাইসেন্স নিতে পারবেন কিনা, অন্য প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক চাকরি তো করতেই পারবে না। রাজনীতি তো করা নিষেধ, কারণ সরকারি চাকরিজীবীদের রাজনীতি করা একদম নিষেধ, তাই না? এরপর হলো কি, কোনো অলাভজনক কমিটির সদস্য পদ, হ্যাঁ এইটা হতে পারবেন। নিজের নামে ট্রেড লাইসেন্সও গ্রহণ করতে পারবে না, কারণ ট্রেড লাইসেন্স মানে কি অন্য কোনো পেশা সে গ্রহণ করতে পারবে না। এই জন্য সে কোনো অলাভজনক প্রতিষ্ঠানের সদস্যপদ সে গ্রহণ করতে পারবে, এটা সে প্রতিষ্ঠান প্রধান সে পারবে। এরপর দেখেন, শিক্ষাক্রম বাস্তবায়নের বৃহত্তম লক্ষ্য কোনটি, লক্ষ্য দল কোনটি? দেখেন, শিক্ষাক্রম যে আপনি বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন করার জন্য বৃহত্তম লক্ষ্য দল কোনটি, মানে যে দলটার মাধ্যমে আপনি শিক্ষাক্রমটা বাস্তবায়ন করবেন সেই দলটার নাম কি? এটা কি মাঠ পর্যায়ে শিক্ষা প্রশাসন, জাতীয় পর্যায়ে শিক্ষাক্রম বিশেষজ্ঞ,
নাকি মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষক মণ্ডলী, স্থানীয় পর্যায়ে শিক্ষকবৃন্দ? কোনটা হবে? অবশ্যই শিক্ষা কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই মাঠ পর্যায়ে যে কর্মরত শিক্ষক যারা আছেন তাদেরকেই কি করতে হবে, তাদের মাধ্যমে কি করতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে, তাদের মাধ্যমে এটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। বুঝতে পেরেছেন? এরপর দেখেন, পরিবার, সমাজ এবং পরিবেশ থেকে আমরা প্রতিনিয়ত কোন ধরনের শিক্ষা গ্রহণ করি? দেখেন, আমরা যে এই যে পরিবার মানে একটা মানুষের প্রধান স্কুল বা প্রথম স্কুল হচ্ছে তার পরিবার, ফ্যামিলি। এই পরিবার, সমাজ এবং পরিবেশ থেকে আমরা যে প্রতিনিয়ত যে শিক্ষাটা নেই সেই শিক্ষার নাম কি? প্রথাগত শিক্ষা, উপ আনুষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা নাকি অনানুষ্ঠানিক শিক্ষা? এটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। কারণ এই শিক্ষাটার জন্য কোনো মানে কি, মানে বিদ্যালয়, যেমন আনুষ্ঠানিক শিক্ষা কোনটা, যেটা হচ্ছে বিদ্যালয়ের মাধ্যমে দেওয়া হয়। তো পরিবার থেকে তো এটার জন্য তো কোনো কার্যক্রম গ্রহণ করা হয় না, এটা অটোমেটিক্যালি, এটা হচ্ছে ন্যাচারালি মানুষকে শিখে, এই জন্য এটাকে বলা হয় অনানুষ্ঠানিক শিক্ষা। এখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, ঠিক আছে, কোনো কাঠামো থাকে না, এটা আনুষ্ঠানিকতা থাকে না, এটা অনানুষ্ঠানিক শিক্ষা। এবার দেখেন, একই গ্রেডভুক্ত দুইজন শিক্ষকের জ্যেষ্ঠতম নির্ধারণের ভিত্তি কোনটা? একই গ্রেডভুক্ত যদি দুইজন শিক্ষক থাকেন তাদের মধ্যে জ্যেষ্ঠ কে হবেন, তাই না? জ্যেষ্ঠ কে হবেন সেটা নীতিমালা কোনটা? এটা একটু প্যাচ আছে। সেটা হচ্ছে যে অবশ্যই ফলাফল, এগুলো তো পরের বিষয়। এমপিওর তারিখ থেকে, যোগদানের তারিখ থেকে, বয়সের দিক থেকে নেই ফলাফল, সবগুলাই কিন্তু ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনাকে বের করতে হবে এক্স্যাক্টলি সঠিক কোনটা, একদম সঠিক কোনটা। সেটা হলো কি, এই প্রথম যোগদানের তারিখ থেকে দেখতে হবে। কোন দিক থেকে? প্রথম যোগদানের তারিখ থেকে। এখানে বয়স বা ফলাফলটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে প্রথম এমপিওর তারিখ থেকে এটা দেখতে হবে, আর হলো প্রথম যোগদানের তারিখ। তবে প্রথম এমপিওর তারিখ যদি একই হয় তখন সর্বশেষ কোনটা হবে, লেটেস্ট কোনটা হবে, সেটা হচ্ছে কি যোগদানের তারিখ। তাহলে এখানে এক্স্যাক্টলি উত্তর হবে কোনটা? প্রথম যোগদানের তারিখ, এটা হবে সর্বশেষ ক্ষেত্র, ঠিক আছে, এটা হবে উত্তর। মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটিকে অগ্রাধিকার দিতে হবে? দেখেন, মাধ্যমিক বিদ্যালয় যখন প্রশাসনিক সিদ্ধান্ত যখন গ্রহণ করবে তখন কোনটাকে তারা অগ্রাধিকার দিবে? নীতিমালাকে, পরিপত্রকে, প্রজ্ঞাপনকে নাকি আইনকে? অবশ্যই সবসময় গুরুত্ব দিতে হবে আগে আইনকে। কাকে দিতে হবে? যে শিক্ষা আইন আছে সেই আইনকে কি করতে হবে? দিতে হবে, সেই আইনকে প্রাধান্য দিতে হবে। এরপর যদি বলি যে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ এবং সংরক্ষণকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটা? এটা কি এনসিটিবি, ডিএসএইসি নাকি এনটিআরসিএ নাকি ব্যানবেইস? আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে গবেষণা, তথ্য উপাত্ত সংগ্রহ এবং এই কাজগুলাকে দেখাশোনা করার দায়িত্ব কার? ব্যানবেইসের। কার সেটা? ব্যানবেইসের। যে ব্যানবেইসটা হচ্ছে কোথায়? আজিমপুরে অবস্থিত ব্যানবেইস। এই ব্যানবেইসের দায়িত্ব হচ্ছে শিক্ষা সংশ্লিষ্ট সমস্ত তথ্য প্রমাণ কি করা? সংগ্রহ করা। এটাই হলো কি তাদের মূলত দায়িত্ব। এরপর যদি আমরা পরবর্তীতে যাই, পরবর্তী যে প্রশ্নটি আছে একটু দেখেন, এই তথ্যগুলো অবশ্যই জানা দরকার সবারই। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ দৈনিক ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সর্বোচ্চ কত টাকা নগদ ব্যয় করতে পারেন? হ্যাঁ, এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে, কারণ এখানে একটু জটিলতা আছে। দেখেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য তাদের মাসিক সর্বোচ্চ একটা টাকা থাকে, এত টাকা তারা তহবিল থেকে ব্যয় করতে পারবে, প্রতিষ্ঠান তহবিল থেকে তারা ব্যয় করতে পারবে। কন্ডিশনটা হচ্ছে শুরু হয় কত থেকে? যদি শিক্ষার্থীর সংখ্যা 0 থেকে 500 জন হয় তাহলে সর্বোচ্চ 500 জন হলে 10,000 টাকা ব্যয় করতে পারবে। আর যদি প্রতিষ্ঠানের যদি সংখ্যা হয় যে 501 থেকে যদি 1000 জন যদি হয় শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 15,000 টাকা ব্যয় করতে পারবে। আর শিক্ষার্থীর সংখ্যা যদি 1000 প্লাস হয় তাহলে 20,000 টাকা ব্যয় করতে পারবে। তা এখান থেকে আমি বাছাই করব কোনটা? এখান থেকে আমি বাছাই করব সর্বনিম্ন কোনটা, যেখান থেকে শুরু। তাহলে শুরুটা হচ্ছে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা ব্যয় করতে পারবে, এটা তো শুরুর স্তর, একদম প্রাথমিক স্তর, ঠিক আছে। এবার খেয়াল করে দেখেন, পরবর্তীতে যদি আমরা পড়ি, পরবর্তীতে যদি এখন এখানে উত্তরটা কোনটা হবে, তাহলে এখানে উত্তরটা দিতে হবে যেটা, এখানে কিন্তু 3টাই উত্তর হয়, এখন 3টা থেকে উত্তর কোনটা নেবেন? আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে একদম স্টার্টিং পয়েন্ট কোনটা, শুরুটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার দেখেন পিপিআর 2025 অনুসারে জিসিসি এর পূর্ণরূপ কি? তাই না, পিপিআর 2025 অনুসারে জিসিসি এর পূর্ণরূপ কি? এটা কি জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট নাকি জেনারেল কমিটি নাকি জেনারেল কমিটি অফ কন্ট্রাক্ট নাকি জেনারেল কমিটি অফ, তাই না, এখানে গভর্নমেন্ট কমিটি অফ কন্ট্রাক্ট নাকি গভর্নিং কমিটি অফ কন্ট্রাক্ট? তো এখানে জিসিসি হচ্ছে মূলত জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, ঠিক আছে, জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এটা হবে কি সঠিক উত্তর। আচ্ছা, এগুলোর ব্যাখ্যা পরে প্রদান করা হবে, আগে দ্রুত গতিতে আমি আগে উত্তরগুলো করে দিই, কারণ এখানে অনেকেই এখানে যুক্ত আছেন যারা পরীক্ষা দিয়েছেন, তাদের উত্তরটা আগে দরকার, তাই না। তারপর এগুলো নিয়ে আমরা আবার কি করব, প্রত্যেকটা টপিক নিয়ে আবার আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাল্লাহ দিব। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 1 কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন
প্রদান হতে দরপত্র দাখিলের সময়কাল। দেখেন মানে 1 কোটি টাকা সমমূল্যের যদি কোনো কিছু যদি পণ্য যদি কিনতে হয় প্রতিষ্ঠানের জন্য, তখন দরপত্র আহ্বান করতে হয়, সেই দরপত্রে বিজ্ঞাপন দিতে হয়, সেই বিজ্ঞাপনের মেয়াদ কতদিন থাকতে হয়, সেই মেয়াদ হচ্ছে আমরা নীতিমালা অনুযায়ী যদি দেখি তাহলে সেটা হচ্ছে 14 দিন, 2 সপ্তাহ, মানে কি 14 দিন, 14 দিন মেয়াদের ভিতরে এটা কি করতে হবে, নিষ্পত্তি করতে হবে। এরপর দেখেন খরচের ক্ষেত্রে তৈরি করা হয় কি, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে খরচ, বিভিন্ন ধরনের খরচ আছে না, এই খরচগুলোর জন্য এই তথ্যগুলোকে যে কোনো একটা ডাটাবেজের মাধ্যমে বা যে কোনো একটা পদ্ধতিতে সেগুলোকে সংরক্ষণ করতে হয়। সেই পদ্ধতির নাম কি, সেটা কি ডেবিট ভাউচার নাকি জার্নাল নাকি ডেবিট নোট নাকি ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, সেটা হচ্ছে মূলত কি ডেবিট ভাউচার। এই ডেবিট ভাউচারের মাধ্যমে কি করতে হয়, খরচটা নির্বাহ করতে হয়, মানে সবকিছু হিসাব নিকাশ রাখতে হয়। এবার দেখেন কোনটিতে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন মালামাল লিপিবদ্ধ করা হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কি কি মালামাল নষ্ট হলো বা নতুন করে আনা হলো, এগুলোকে লিপিবদ্ধ করা হয় কোন বইয়ে বা কোন মানে পদ্ধতিতে। এটা কি নগদান বইয়ে নাকি রেজিস্টার নাকি ডেড স্টক নাকি স্টোর রেজিস্টার? অবশ্যই স্টোর রেজিস্টার। প্রতিষ্ঠানের স্টোর রেজিস্টার থাকবে, সেই স্টোর রেজিস্টারে দৈনন্দিন যেটা কি হচ্ছে, ঠিক আছে, এটা মানে দৈনন্দিন রেজিস্টারে যেটা। আচ্ছা, ইমরান হুসাইন বলেছেন যে উনি প্রথম ক্লাস দেখতেছে, খুব ভালো লাগতেছে, যাক আপনাকে স্বাগতম বিদ্যাবাড়িতে। এবার দেখেন সেটা হচ্ছে কি স্টোর রেজিস্টার। এরপর দেখেন পরবর্তী যেটা দেখবো আমরা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? খেয়াল করে দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেটা এনটিআরসি যে প্রতিষ্ঠান, এখানে একাডেমিক কমিটিটা কার নেতৃত্বে গঠন করতে হয়? অবশ্যই প্রধান শিক্ষকের, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একাডেমিক কমিটি গঠিত হবে। বুঝতে পেরেছেন? এই তথ্যগুলো কিন্তু আপনাদেরও লাগবে, কারণ ভবিষ্যতে আপনারাও নিবন্ধনে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করবেন, পরীক্ষা দিবেন, তখন কিন্তু এই নীতিমালাগুলো থেকেই হুবহু প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, এবার দেখেন পরবর্তীতে যদি দেখি, পৌর এলাকার কত টাকা সমমূল্যের, আচ্ছা পৌর এলাকার কত টাকা সমমূল্যের জমি দান করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজীবন দাতা হওয়া যায়? আমরা জানি যে পৌর এলাকা, এখানে কিন্তু বিভিন্ন ভাগ আছে, মফস্বল এলাকা, পৌর এলাকা, সিটি কর্পোরেশন এলাকা। পৌর এলাকা সাধারণত 5 লক্ষ টাকা, যদি কেউ 5 লক্ষ টাকা বা তৎসম পরিমাণ বা তৎসম মূল্যের কোনো সম্পদ যদি কোনো প্রতিষ্ঠানে যদি প্রদান করে, দান করে, তাহলে সে কি হতে পারে, আজীবন সদস্য হইতে পারে। এরপর যেটা হলো দেখেন যে আইবাস প্লাস প্লাস, এই আইবাস প্লাস প্লাস নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটা? এই আইবাস প্লাস প্লাস নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটা হচ্ছে মূলত অর্থ মন্ত্রণালয়। এটি মূলত কি হয়, অর্থ মন্ত্রণালয় থেকে কি হয়, এটি মূলত অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, অর্থ মন্ত্রণালয় এটা কি করে নিয়ন্ত্রণ করে থাকেন। এবার দেখেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করি। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। এবং মজার বিষয় হচ্ছে যে আজকে যে পরীক্ষার যে প্রশ্নগুলো আমাদের এনটিআরসি যে প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান যে ডাইজেস্ট প্লাস যে বইটা আছে, সেই বইটা থেকে বলা যায় যে প্রায় 100% কিন্তু আমাদের কমন আসছে, এবং এগুলো অবশ্যই আপনাদেরকে প্রদান করা হবে। তো সামনে যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে এনটিআরসি ডাইজেস্ট প্লাস। এই একটা বইয়ে যদি আপনারা যদি সুন্দর করে A to Z যদি একদম শেষ করতে পারেন, আপনাদের জন্য নিশ্চিন্তে থাকবেন, বিশেষ করে জেনারেল যে টপিকগুলো আছে একদম নিশ্চিন্তে। গভর্নিং বডির মোট পদের ন্যূনতম কত ভাগ পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হয়? আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের গভর্নিং বডির, ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের গভর্নিং বডি যেটা আছে, সেই গভর্নিং বডির যে শূন্য পদগুলো পূরণ করতে হয় কত শতাংশ নির্বাচনের মাধ্যমে করতে হয়? আমরা জানি 80% পদ নির্বাচনের মাধ্যমে কি করতে হবে, পূরণ করতে হবে 80% পদ। এরপর দেখা যাক এমপিও বিধিমালা 2018 অনুযায়ী কোনো প্রতিষ্ঠান এনটিআরসিএতে শিক্ষক বা কর্মচারীর প্যাটার্নে অতিরিক্ত চাহিদা প্রদান করলে তার কি হতে পারে? অতিরিক্ত চাহিদা যদি প্রদান করে তাহলে শিক্ষক কর্মচারী শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। মানে অতিরিক্ত যদি চাহিদা থাকে, এখন এনটিআরসি থেকে দিয়েছে 3 জন শিক্ষক লাগবে ওই সাবজেক্টে, 3 জন শিক্ষক অনুমোদন দিয়েছে, এখন তার লাগে 5 জন শিক্ষক, তাহলে অতিরিক্ত 2 জন শিক্ষকের ক্ষেত্রে সে কি করবে বলেন তো দেখি, সে কি করবে? তাহলে ওই শিক্ষক বা কর্মচারী বেতন প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে নীতিমালা অনুযায়ী। এর বত্তায় ঘটলে প্রতিষ্ঠান প্রদানের বেতন ভাতা স্থগিত হতে পারে। হ্যাঁ অবশ্যই এটাও ঠিক আছে। পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ এটাও ঠিক আছে, সবগুলোই নেওয়া হবে। উপরের সবগুলোই কি সঠিক? উপরের কি সবগুলোই সঠিক। এগুলো নীতিমালাগুলো যারা পড়েছে তারা অবশ্যই এগুলো পড়ার কথা। এবং এই নীতিমালাগুলো, যেমন আমি নিজেই কিন্তু নীতিমালা পড়িয়েছি, আমি নিজেও ক্লাস নিয়েছি, নীতিমালাগুলো একদম ভেঙে চুড়ে, এবং আজকে যে প্রশ্ন নীতিমালা থেকে যে প্রশ্নগুলো আসছে একদম হুবহু মানে যা পড়ানো হয়েছে এখান থেকে কিন্তু আসছে, মানে এর বাইরে একটা প্রশ্ন আসছে নীতিমালা থেকে। এবার দেখেন 1995 সালে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষকে, বিদ্যালয়কে স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষকে কোন নীতিমালা অনুযায়ী? 95 সালের নীতিমালা অনুযায়ী বিদ্যালয় স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে মূলত শিক্ষা বোর্ড।
আগে শিক্ষা বোর্ড দিত, 95 সালে নীতিমালা অনুযায়ী কে দিত? শিক্ষা বোর্ড থেকে দিত। এবার দেখেন এমপিও নীতিমালা 2025 অনুযায়ী কোনো শিক্ষক বা কর্মচারী একাধিক্রমে বিনা অনুমতিতে কয়দিন অনুপস্থিত থাকলে এমপিও বাতিল হবে? কয়দিন অনুপস্থিত থাকতে হবে? নীতিমালা অনুযায়ী একদম সরাসরি বলে দেয় 60 দিন। কেউ যদি বিনা অনুমতিতে 60 দিন অনুপস্থিত থাকে তার এমপিও বাতিল হতে পারে। ঠিক আছে, তার এমপিও কি হতে পারে? স্থগিত হতে পারে অথবা বাতিল হতে পারে। প্রথমে স্থগিত করবে, তারপর বাতিল করে দিবে। এবার দেখেন এমপিও প্রাপ্তির জন্য মফস্বল এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের ভৌগোলিক দূরত্ব কত হবে? এটা আমি নিজেও পড়িয়েছিলাম যে মানে কত দূরত্ব হবে মফস্বল এলাকায়। তো মফস্বল এলাকায় সাধারণত 3 কিলোমিটার দূরত্ব হইতে হবে। কমপক্ষে কত কিলোমিটার? 3 কিলোমিটার। মানে একটা বিদ্যালয় থেকে আরেকটা বিদ্যালয়ের দূরত্ব হতে হবে কমপক্ষে 3 কিলোমিটার হতে হবে। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের অনুবেদনকারীকে কে অনুবেদন করবে বলেন? অর্থাৎ প্রধান শিক্ষকের যে বার্ষিক যে গোপনীয় যে প্রতিবেদনগুলো আছে এগুলোকে অনুবেদন করবে কে? কোন ব্যক্তিটা করবে? সেটি হচ্ছে আমি বলে দিই সরাসরি ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি আগে এটাকে অনুমোদন করবেন বা অনুবেদন করবেন, তারপর এটা আস্তে আস্তে কি যাবে? তারপর এটা উপজেলা শিক্ষা প্রশাসনে যাবে, তারপর এটা আস্তে আস্তে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চলে যাবে। তো তিনি প্রথমে এটা কি করবেন? অনুবেদন করবেন। এবার খেয়াল করে দেখেন বিএনকিউএফ, তাই না? বিএনকিউএফ এ কাঠামোতে এসএসসি কোন স্তরের লেভেলে অন্তর্ভুক্ত? এই বিএনকিউএফ এটাও কিন্তু ক্লাসে খুব সুন্দর করে পড়ানো হয়েছিল, একদম এমসিকিউ সহকারে, তাই না? এটা হচ্ছে কি কোন স্তরে? তৃতীয় স্তরে। বিএনকিউএফ এ এসএসসি হচ্ছে কি এসএসসিটা হচ্ছে মূলত থার্ড স্তরে, তৃতীয় স্তরের কি অন্তর্ভুক্ত আর কি বিএনকিউএফ এর। এবার দেখা যাক, কোনো ব্যক্তি পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীকে লিখিত উত্তর অথবা বই যদি সরবরাহ করে তাহলে কি হতে হবে? দেখেন, কোনো ব্যক্তি যদি পরীক্ষার হলে পরীক্ষার্থীকে যদি লিখিত উত্তর দেয় অথবা বই যদি গোপনে সরবরাহ করে অর্থাৎ নকল করতে যদি সাহায্য করে, তার ক্ষেত্রে কি আইন আছে বলেন দেখি? তার ক্ষেত্রে কি হতে পারে? শুধু অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড, 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড, নাকি 2 বছরের কম নয় তবে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড? উত্তর হবে এটাই। অবশ্যই 2 বছরের কম হওয়া যাবে না, 2 বছরের বেশি তবে 5 বছরের কম। 2 থেকে 5 বছরের মধ্যবর্তী যে কোনো একটা কারাদণ্ড হবে, পাশাপাশি তার অর্থদণ্ডও হবে। ঠিক আছে, তার কি হবে? দুইটাই দণ্ড হবে। এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। 47 নম্বর যে প্রশ্নটি আছে দেখেন, সেটি হচ্ছে 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী অভ্যন্তরীণ প্রতিটি পরীক্ষা কত কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে? 2026 সালে যে শিক্ষাপঞ্জি দিয়েছে সরকার থেকে, কত দিনের মধ্যে অভ্যন্তরীণ পরীক্ষা, মানে ওই যে আছে না ক্লাস টেস্ট বা ক্লাস পরীক্ষা, 6 মাসের পরীক্ষা, ঠিক আছে, এই পরীক্ষাগুলো কি করতে হবে? কত দিনের মধ্যে শেষ করতে হবে? এটা হচ্ছে 12 দিন। কতদিন? 12 দিনের মধ্যে কি করতে হবে? শেষ করতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকার ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? এটাও কিন্তু মানে আমি যখন ক্লাস নিয়েছিলাম এটা কিন্তু পড়িয়েছিলাম। ঠিক আছে, এই যে যখন এই যে নীতিমালাগুলো আর কি, এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া ছিল, এমসিকিউ তো দেওয়া ছিল এবং তথ্যগুলো তো দেওয়া ছিল। কমপক্ষে কয় হাজার? 10,000 হইতে হবে। তাহলে দেখেন, ন্যূনতম কোন এলাকায় স্থাপনের জন্য সংশ্লিষ্ট এলাকায় ন্যূনতম জনসংখ্যা হইতে হবে 10,000 জন। যদি 10,000 জন জনসংখ্যা থাকে সেখানে কি করা যাবে? একটা মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা যাইবে। এরপর দেখেন, ছুটি পাওনা থাকলে অর্ধগড় বেতনে সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায়? যদি কোনো ব্যক্তি দেখা যায় বছরে তো বেশ কিছুদিন ছুটি থাকে, 20 দিন থাকে, 12 দিন থাকে, 20 দিন থাকে, এটা একজন শিক্ষকের কি থাকে? প্রাপ্য ছুটি থাকে, মানে সরকারি ছুটির বাইরেও সে প্রাপ্য ছুটি থাকে 20 দিন। এখন সে যদি এই ছুটিগুলো যদি না কাটায়, তখন অর্ধগড় বেতনে মানে অর্ধেক বেতনে সে সর্বোচ্চ কতদিন ছুটি নিতে পারে? আমরা জানি সে সর্বোচ্চ 1 বছর ছুটি নিতে পারে। সর্বোচ্চ অর্ধ বেতনে সে 1 বছর কি নিতে পারে? ছুটি নিতে পারে, ওই শিক্ষক নিতে পারবে। ঠিক আছে, এবার দেখি পরবর্তীতে, সম্প্রতি একজন সহকারী প্রধান শিক্ষক অবসরে গিয়েছেন। একজন সহকারী প্রধান শিক্ষক, বুঝেন, একজন সহকারী প্রধান শিক্ষক কি গেছেন? অবসরে গিয়েছেন। তার অবসর ভাতা কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন কে ফরওয়ার্ড করবেন? কে পাঠিয়ে দিবেন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে? সভাপতি, আঞ্চলিক পরিচালক, উপজেলা শিক্ষা অফিসার? না, প্রথম ফরওয়ার্ড করবে কে? প্রধান শিক্ষক। প্রথমে ফরওয়ার্ড করবে কে? প্রধান শিক্ষক আগে ফরওয়ার্ড করবে, তারপর সেখান থেকে আস্তে আস্তে শিক্ষা অধিদপ্তর, তারপর মন্ত্রণালয়ে এই ফাইলগুলো চলে যাবে আর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এবার দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে, মাধ্যমিক বিদ্যালয়ের আয়ন ব্যয়ন কর্মকর্তাকে। আয়ন ব্যয়ন কর্মকর্তা বলতে কি বোঝায়? একটা মাধ্যমিক বিদ্যালয়ের আয় ব্যয় এই বিষয়গুলো কে দেখবে? ঠিক আছে, আচ্ছা, আবিদা সুলতানা বলেছেন, খুবই সুন্দর একটা কমেন্টস করেছেন যে ঈশিতা সুলতানা আব্বুরে মিলাইতে ক। অসাধারণ, আপনাকে ধন্যবাদ। আপনার কমেন্টস আমি না পড়লে আসলে না পড়ে পারলাম না, খুব সুন্দর লাগলো কমেন্টসটা, একদম ন্যাচারাল কমেন্টস,
ঠিক আছে, খুবই ন্যাচারাল এবং খুবই মজাদার একটা কমেন্টস। এরপর দেখেন, মাধ্যমিক বিদ্যালয়ে আয়ন ব্যয়ন কর্মকর্তা কে ছিলেন? প্রধান হিসাব সহকারী শিক্ষক, নাকি সহকারী প্রধান শিক্ষক, নাকি প্রধান শিক্ষক? মনে রাখবেন, একটা বিদ্যালয়ের সমস্ত আয় ব্যয় কর্মকর্তা কে? প্রধান শিক্ষক। কে এটা নির্ধারণ করেন? প্রধান শিক্ষক। এটা কি এই কাজগুলো করে থাকেন। এরপর দেখেন, ট্রান্সফার এমপিও এর জন্য পূর্বের প্রতিষ্ঠান হতে কোন ডকুমেন্টটি সংগ্রহের প্রয়োজন নাই? খেয়াল করে দেখেন, আপনি যখন এমপিও যখন ট্রান্সফার করবেন, তখন আগের প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে আপনি ট্রান্সফার করবেন তাকে। সেক্ষেত্রে কোন তথ্যগুলো সংগ্রহ করার কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে কি? উপস্থিতিপত্র। মনে রাখবেন, ছাড়পত্র লাগবে, শেষ এমপিও কপি লাগবে, নন ড্রায়াল সনদ লাগবে, কিন্তু উপস্থিতিপত্র তার লাগবে, এটা বাধ্যতামূলক না, এগুলো তার দেওয়া লাগবে না। এইগুলোও কিন্তু পড়ানো হয়েছে, আমি নিজেও কিন্তু পড়িয়েছিলাম। ঠিক আছে, আমি নিজেও এগুলো পড়িয়েছিলাম যে কি কি পত্র লাগে। এরপর দেখেন, একদম হুবহু কমন আসছে আমাদের ক্লাস, মানে একদম কি মানে অসাধারণ কমন আসছে আজকে। উপজেলা মাধ্যমিক অফিসার মাধ্যমিক পর্যায়ের এমপিও আবেদনের ক্ষেত্রে কোন ধাপ নিষ্পত্তি করেন? খেয়াল করে দেখেন, উপজেলা যে মাধ্যমিক অফিসার যিনি আছেন, তিনি এই প্রশ্নটার উত্তর একটু করার চেষ্টা করেন দেখি। এই প্রশ্নটার উত্তর একটু করার চেষ্টা করেন যে কোন ধাপ তিনি কি করবেন, কোন ধাপটা তিনি নিষ্পত্তি করবেন। সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ। মনে রাখবেন, দ্বিতীয় ধাপের কাজটা কে করবে? অফিসার, উপজেলা মাধ্যমিক অফিসার এমপিও পর্যায়ে দ্বিতীয় ধাপটা তিনি কি করবেন? সম্পূর্ণ করবেন। বুঝতে পেরেছেন? এই দ্বিতীয় ধাপটা তিনি সম্পূর্ণ করবেন। এরপর দেখেন, কোনটি শিক্ষা বোর্ডের কার্যক্রমের অন্তর্ভুক্ত? বলেন তো দেখি। আচ্ছা, শিক্ষা বোর্ডের কার্যক্রমের অন্তর্ভুক্ত কোনটা বলেন? এটা কি শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষাক্রম পরিমার্জন, নাকি অন্য কোনো কাজ? সেটা হচ্ছে, বলেন তো দেখি, শিক্ষা বোর্ডের কাজ কি? শিক্ষা বোর্ডের বর্তমান কাজ হচ্ছে গভর্নিং বডির অনুমোদন। গভর্নিং বডির অনুমোদন। অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনায় ন্যস্ত থাকে? অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনা? এটা আমরা জানি মাউসী অধিদপ্তর। মাউসী অধিদপ্তরের কাছে কি থাকে? এই অবসরকালীন যে সুবিধাটি যেটা আছে, এটা তাদের হাতে কি এটা থাকে। 25 বছর বা তদূর্ধ্ব চাকরিজীবীর জন্য কত মাসের মূল বেতনের সমপরিমাণ অবসর সুবিধা পাওয়া যায়? আমরা এটা সহজ, এটা সবাই জানি, 75 মাসে সর্বশেষ বেসিকে 75 মাসে কি থাকবে? হ্যাঁ, সুবিধা পাওয়া যায়। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, দ্রুত বলে দিচ্ছি, উত্তরগুলো শুধু করে দিচ্ছি। এরপর দেখি পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে, দেখেন, বিএনকিউএফ এর প্রণয়নকারী প্রতিষ্ঠানটা কে? বিএনকিউএফ এর প্রণয়নকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এটাও পড়ানো হয়েছিল কিন্তু, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এরপর দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মূল বেতনের কত শতাংশ কল্যাণ তহবিলে দিতে হয়? একদম সহজ, সেটা হচ্ছে 4%। কত শতাংশ? 4% কল্যাণ তহবিলে প্রদান করতে হয় মূল বেতনের। এরপর দেখা যায়, শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে? একটা শিক্ষাক্রমকে কে বাস্তবায়ন করে? শিক্ষাক্রমকে কে বাস্তবায়ন করে বলেন তো দেখি, কে করে? মাউসী অধিদপ্তর করে। আমরা জানি যে মাউসী অধিদপ্তর শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে মাউসী অধিদপ্তর। এর পরবর্তীতে দেখি যে, শিক্ষাবর্ষের শুরুতে কোনো শিক্ষক যদি চাকরি পরিত্যাগ করতে চাইলে কতদিন পূর্বে ইস্তফা দেন নোটিশ করতে হয়? একজন শিক্ষক যদি শিক্ষাবর্ষের শুরুতে যদি চাকরি থেকে যদি চলে যেতে চায়, তাহলে তার কমপক্ষে 1 মাস পূর্বে তাকে কি দিতে হবে? তাকে ইস্তফাটা প্রদান করতে হবে। 1 মাস পূর্বে কি করতে হবে? ইস্তফা প্রদান করতে হবে। ঠিক আছে, এরপর দেখা যাক। এরপর খেয়াল করে দেখেন পরবর্তী যে প্রশ্ন, নিচের কোনটি স্বরধ্বনি উদাহরণ? দেখেন, স্বরসন্ধি সহজ হিসাব, উদ্যোগ জল, এটা তো ব্যঞ্জন। দিকযোগন্ত, এটাও ব্যঞ্জন। হ্যাঁ, কথা ছলে কথা যোগ কি ছল, এটাও কি? এটাও ব্যঞ্জন সন্ধি। এই যে নৌযোগিক নাবিক, তাই না? আমরা কি বলি যে নৌযোগিক নাবিক। এই যে নয়ের পর কি ও আছে, এটাও স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি। এইটা হবে ক, উত্তর হবে কি? ক, নাবিক, স্বরসন্ধির উদাহরণ। এরপর দেখেন যে, মানি লোকের বেলায় কি বহুবচনে কি লগ্নক ব্যবহার করা হয়? মানি লোকের বেলায় গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই 4টা লগ্নক ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? বৃন্দ হবে। এরপর দেখা যাক, বাংলায় কোন বাক্যটি শুদ্ধ? দেখেন, বাংলায় কোন বাক্যটি শুদ্ধ? হ্যাঁ, মেয়েটি মায়াবিনী, না এটি প্রয়োগগত কারণে অশুদ্ধ? সুন্দরী মেয়ে, এটা তো এই সুন্দরী অপপ্রয়োগ ঘটেছে লিঙ্গ ঘটিত কারণে। বিদ্যান, এটাও লিঙ্গ ঘটিত কারণে কি অশুদ্ধ? সুন্দর বালিকা, উত্তর কি হবে? সুন্দর বালিকা, সুন্দর বালিকা। এরপর দেখেন যে, নিশীথ রাতে বাজছে বাঁশি। খেয়াল করে দেখেন, নিশীথ ও রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? বিশেষ্য ক্রিয়া সর্বনাম নাকি বিশেষণ? এই যে নাউনের আগে যদি নাউন থাকে তাহলে সেটা কি হয়? বিশেষণই হয়। এটা কি উত্তর হবে? বিশেষণ হবে। এরপর দেখেন, আমি রোজ নদীতে সাঁতার কাটতাম, তাই না? এই বাক্যটিতে কোন ধরনের ক্রিয়ার কালের প্রয়োগ ঘটেছে? তাহলে বলা হয় না যে, হেনা রোজ সকালে গান গাইতো আর বাপ্পা রাজা সে শুনিত, তাই না? এটা কি বলা হয়?
নিত্য বৃত্ত অতীত, যা অতীতে প্রতিদিন করা হয়তো এখন আর কি হয় না, করা হয় না। এটা হলো কি নিত্য বৃত্ত অতীত। এরপর দেখেন যারে দেখতে নারী তার চলন বাঁকা, এখানে নারী কি অর্থ বোঝায়, যারে দেখতে পারি না তার চলন বাঁকা। এই নারী মানে হচ্ছে পারি না বা না পারি, এটা কি উত্তর হবে, পারি না বা কি না পারি। এরপর দেখেন উড়নচণ্ডী অর্থ কি, আমরা জানি যে যে কি হইতে পারে, যে মিতব্যয়ী নয়, যে মিতব্যয়ী না মানে কম ব্যয় করতে পারে, যে অতিরিক্ত ব্যয় করে অপচয় করে তাকে বলা কি উড়নচণ্ডী, মানে কি অমিতব্যয়ী। তাহলে উত্তর কি হবে, অমিতব্যয়ী। আচ্ছা অমিতব্যয়ী, এখানে খেয়াল করে দেখেন একটু কারেকশন করে দেই, 55 নম্বর প্রশ্নটা একটু কারেকশন হবে একটু দয়া করে। অবসর সুবিধা তহবিল কার ব্যবস্থাপনা ন্যস্ত থাকে, এটা হচ্ছে মূলত পরিচালনা পর্ষদ, এটা হলো কি পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকে, ঠিক আছে। এটা একটু কারেকশন হবে আর কি, এটা একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ। আচ্ছা এরপর দেখেন পরবর্তীতে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, এটা তো একদম কমন প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে। এখানে শুদ্ধ বানান কোনটা, উপরযুক্ত, হ্যাঁ। আর উপরোক্ত এটা তো এমনি ভুল, ভৌগোলিক এটা তো কি বানানগত কারণে এটা ভুল। আর স্বায়ত্তশাসন এটাও কি, এটাও কি বানানগত কারণে ভুল, স্বায়ত্তশাসন। তাহলে কি উত্তর হবে যে উপরযুক্ত। এবার দেখেন প্রজ্ঞাপন কার আদেশক্রমে জারি হয়, যে কোনো প্রজ্ঞাপন আমরা জানি রাষ্ট্রপতির আদেশক্রমে কি হয়, জারি হয়ে থাকে। একাধিক অফিস অথবা ব্যক্তির নামে যদি পত্র জারি প্রয়োজন হলে কোনটি জারি করতে হয়, বলেন দেখি কোনটা জারি করতে হয়, পরিপত্র জারি করতে হয়। কোনটি জারি করতে হয় আমরা জানি, সেটি হলো কি পরিপত্র জারি করতে হয়। পরিপত্র জারি করার মাধ্যমে কি করা যায়, এই কাজগুলো সংঘটিত হয়ে যায়। মনে রাখবেন পরিপত্র, যেটাকে করিজেন্ডাম বলা হয়, পরিপত্র তাই না, করিজেন্ডাম। এরপর দেখা যায় ইংলিশে চলে আসলাম, এখানে রেভলিউশন, জুলাই রেভলিউশন সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। এটা আর পড়লাম না, কারণ এটা পড়তে গেলে তো অনেক সময় লাগবে। এখানে মোটামুটি জুলাই রেভলিউশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমি শুধু সঠিক উত্তরগুলো একটু বলে দিয়ে যাই, কারণ অনেকে এখানে আছেন যে শুধু সঠিক উত্তরগুলো এখন বলে দিই, পরবর্তীতে এগুলো হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হবে আপনাদের, একদম প্রত্যেকটা ভাগ বাই পার্ট দেওয়া হবে। দ্য রেভলিউশন হ্যাজ বিকাম, দেখেন দ্য রেভলিউশন, আচ্ছা আরো প্রশ্ন আছে নাকি, ও আচ্ছা এখানে দেখেন যে ম্যারিটোক্রেসি ইজ সাপোজ টু, এই ম্যারিটোক্রাসি বলতে কি বোঝায়, আমরা জানি ম্যারিটোক্রাসি বলতে বোঝায় ইনশিওর ফেয়ারনেস ইন অপরচুনিটি, মানে সুযোগে কি করা, ভীতি দূর করা, সুযোগ গ্রহণে ভীতি দূর করা, সেটাকে কি বলা হয়, ম্যারিটোক্রেসি বলা হয়, তাই না। এরপর দেখেন পরবর্তীতে যদি আসি, চুজ দ্য কারেক্ট ওয়ান, এখানে সঠিক কোনটা, এই যে লেট হি ইউ অ্যান্ড আই গো, এটা তো খুবই সহজ, 2 3 1 তাই না, 2 3 1 হয়, লেট ইউ হিম অ্যান্ড মি গো দেয়ার। তাহলে উত্তর কি হবে, গ নাম্বার যেটা আছে এটাই কি হবে, সঠিক উত্তর হবে 2 3 1 হবে। এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, বাকি প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, এর মধ্যে প্রথম যে প্রশ্নটা, দ্য রেভলিউশন হ্যাজ বিকাম আ টার্নিং পয়েন্ট ইন দ্য মডার্ন হিস্ট্রি অফ বাংলাদেশ মেইনলি ফর ক্রিয়েটিং, কি তৈরি করেছিল বলেন তো দেখি, কি তৈরি করেছিল, মাস মোবিলাইজেশন, না এটা তৈরি করেছিল আর নিউ পলিটিক্যাল অ্যাওয়ারনেস, একটা কি নতুন রাজনৈতিক একটা কি মানে নতুন একটা রাজনৈতিক একটা সচেতনতা নিয়ে এসেছে, কোনটা এই এই জুলাই রেভলিউশন যেটা হয়েছে। দ্য জুলাই রেভলিউশন ইজ দ্য রেজাল্ট অফ ফর লং স্ট্যান্ডিং, তাই না, রেজাল্ট অফ লং স্ট্যান্ডিং, তাই না, রেভলিউশন ইজ দ্য রেজাল্ট অফ লং স্ট্যান্ডিং, এটা কি কারণে এর হয়েছে, এটা কি ইনটলারেন্স টু ডিসেন্ট হয়েছে, নাকি ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, নাকি ডিসক্রাইমিনেশন, নাকি অল অফ দ্য, সবগুলোর জন্যই ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, ডিসক্রাইমিনেশন, বৈষম্য, তাই না। তারপরে ইনটলারেন্স অর ইনডিসেন্ট মানে কি, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, তাই না, সহনশীলতা নাই, এ সমস্ত। এরপর দেখেন যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফর্ম, তাই না, প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ওপেন দ্য ডোর, এটা তো খুবই সহজ, লেট দ্য ডোর বি ওপেনড, এটা তো আমরা একদম সবাই পারি, বি নাম্বার যেটা। এরপর দেখা যাক হি ওয়াজ অ্যাকাউজড অফ স্টিলিং, মানে কাউকে অভিযুক্ত করলে কি হয়, অফ হয়, অ্যাকাউজড অফ হয়, এটা তো আমরা সবাই জানি। এরপর দেখেন হোয়াটস দ্য মিনিং অফ দ্য ফ্রেঞ্চ লিপ, এই ফ্রেঞ্চ লিপ শব্দের অর্থ কি, তাই না, ফ্রেঞ্চ লিপ বলতে কি বোঝায়, এটা একটা ফ্রেজ, এটার দ্বারা মূলত যেটা বোঝায় লিভ উইদাউট পারমিশন, মানে কি পারমিশন ছাড়া অনুপস্থিত থাকা, পারমিশন ছাড়া কি থাকা, অনুপস্থিত থাকা, এটা আর কি। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি যে হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ অনারারি, অনারারি বলতে কাকে বোঝায়, অনারারি বলতে কাকে বোঝায়, অনারারি বলতে বোঝায় যে বৈতনিক, যাকে বলা বেতন ভিত্তিক বা বেতন ভিত্তিক যে থাকে, বেতনভুক্ত যেটাকে বলে সেটা হচ্ছে মূলত কি স্যালারিড মানে কি বেতনভুক্ত কর্মচারীকে, মানে কি সরকার থেকে না, এটা মানে বেতনভুক্তকে কি বলা হয়, অনারারি বলা হয়। এবার দেখেন
এবার দেখেন যে হোয়াটস দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ দ্য হিরো, হিরোয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি বলেন দেখি, হিরোয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? আমরা জানি হিরোয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে, হিরোইজম, তাই না? হিরোয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম যেটা অনুভূতি আছে, আকার আকৃতি কিছুই নেই, এটা হলো কি হিরোইজম অ্যাবস্ট্রাক্ট ফর্ম। দ্য লেটার টু আ ফ্রেন্ড ইন সুইথ, খেয়াল করে দেখেন, দ্য লেটার টু আ ফ্রেন্ড ইন সুইথ, আপনি একজন কোনো বন্ধুকে একটা চিঠি লিখবেন, সেই চিঠিটার আপনি পরিসমাপ্তি বা সমাপ্তিতে কি বলবেন বা কি লেখা দরকার, সেটা হচ্ছে কি বলবো যে ইভার ইয়োর্স, কি হবে ইভার ইয়োর্স, তাই না? এটা কি হয় চিঠির সমাপ্তিতে লিখতে হয়। তো এই ছিল হচ্ছে আজকের প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের কি প্রশ্ন সমাধান। ঠিক আছে, এই 80টা প্রশ্নের সমাধান আপনাদেরকে নির্ভুল সমাধান আমি দেওয়ার চেষ্টা করেছি। তো যারা এখানে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যুক্ত আছেন তাদের জন্য একটা সুন্দর একটা কথা হচ্ছে যে আমাদের এনটিআরসি যে প্রধান শিক্ষক ডাইজেস্ট প্লাস বই আছে, এই বই থেকে আমাদের শতভাগ কমন ছিল আল্লাহর রহমতে। এটা একটা আল্লাহর বিশেষ একটা রহমত এবং আমাদের কি পরিশ্রমের এটা একটা কি সফলতা বা পরিশ্রমের একটা সার্থক হয়েছে আমাদের। পাশাপাশি যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য কি থাকলো, শুভকামনা থাকলো, তারা যেন সফলকাম হতে পারেন। এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য বলবো যে 19তম ডাইজেস্ট প্লাস যে বইটা আছে আমাদের এনটিআরসি ডাইজেস্ট প্লাস 19তম নিবন্ধনের জন্য, এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, কারণ এই বইটা থেকে যে পরিমাণ প্রশ্ন আসে কমন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই সবাই সফলকাম হবেন যদি আপনারা সেইভাবে গাইডলাইন অনুযায়ী যদি আপনারা পড়াশোনা করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।